সবুজ ঘাসের চাদরে মোড়া রাজবাড়ির বাগান। এখনকার যেটা কোচবিহারের বাস স্ট্যান্ড, সেখান থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে মাত্র এই রাজবাড়িতে পৌঁছতে। বিখ্যাত কোচ রাজা নৃপেন্দ্রনারায়ণ 1887 সালে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। রাজবাড়িটি টোটাল 4768 স্কোয়ার মিটার এরিয়া নিয়ে গঠিত। আর যদি আমি পূর্ব পশ্চিমের কথা বলি, পূর্ব পশ্চিমে 90 মিটার পর্যন্ত বিস্তৃত এবং উত্তর দক্ষিণে 120 মিটার পর্যন্ত এই রাজবাড়িটি বিস্তৃত। 6টা ঘরে রাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রেখে মিউজিয়ামের প্রদর্শনী করা হয়। প্রতিদিনই মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। শুক্রবার সম্পূর্ণ বন্ধ থাকে মিউজিয়াম, তবে সেদিন কিন্তু রাজবাড়ির বাইরের সাইডগুলো ঘোরা যায়। এই প্রতীকটি রাজ প্রতীক, যেটি সূর্য এবং মহিমার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। সিংহ দরজা সহ রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে কাঠের ওপরে হাতের বিভিন্ন কারুকার্য। সময়ের ছাপ এগুলোর ওপর কোনো প্রভাবই কিন্তু ফেলতে পারেনি। চলে এলাম দরবার কক্ষে। আগে এখানে কোচ রাজারা সভা পরিষদদের সাথে দরবার করতে বসতেন। রাজবাড়ির চূড়াটি একটি বিশাল আকৃতির গম্বুজ, আর তার ঠিক নিচেই রয়েছে রাজার দরবার কক্ষ। আর এই গম্বুজের ঠিক নিচে বিভিন্ন কালারফুল পাথরে আঁকা রয়েছে কোচ রাজাদের রাজপ্রতীক। দরবার কক্ষটি এখন সাজানো রয়েছে অনেক পুরনো এবং দুর্লভ ফটো দিয়ে। সেই সাথে রয়েছে রাজপরিবারের বিভিন্ন সদস্যদের ফটো, যার মধ্যে মহারানী সুনীতি দেবীর নাম উল্লেখ না করলেই নয়। সুদূর কলকাতা থেকে মাত্র 14 বছর বয়সে 1878 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণকে বিয়ে করে উনি প্রথম কোচবিহারে পা রাখেন। বিখ্যাত সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেনের মেয়ে ছিলেন সুনীতি দেবী। দরবার কক্ষ থেকে বেরিয়ে এরকম কাঠের সিঁড়ি বেয়ে চলে এলাম ওপরে। ওপরেও 3টি ঘরে মিউজিয়ামের ব্যবস্থা করা রয়েছে। ওপর থেকে দরবার কক্ষটি দেখতে বেশ লাগছিল। এর একটি স্পেশালিটি আছে। এই যে ধনুকাকৃতি খিলানগুলো দেখতে পাচ্ছ তোমরা 4টে, এটা রোমের সেন্ট পিটার্স গির্জার পুরোপুরি অনুকরণে তৈরি করা হয়েছে। এখানে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেন্ট পিটার্স গির্জার ছবি, আর সেই সাথে তুমি দরবার কক্ষের ধনুকাকৃতির যে খিলানগুলো রয়েছে সেগুলো ম্যাচ করে দেখো, একদম একই রকম লাগছে না? কমেন্ট করে জানাবে কিন্তু। দিয়ে উঠে এসে এরকম লন পেয়ে যাবে রাজবাড়ির। তো এখানকারই কয়েকটা রুম আর কি খুলে দিয়েছে। সেই রুমগুলোর মধ্যে গ্যালারি টাইপ করে দিয়েছে। রাজাদের ব্যবহার করা জিনিসপত্র, আসবাবপত্র, এই সমস্ত কিছু ওখানটা রাখা আছে। তো এখন এখানটায় গ্যালারি নাম্বার 7 রাজবাড়ি গ্যালারি, তো সেটার ভেতরে ঢুকছি এখন। এই রুমে রাজার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী রাখা রয়েছে। আগেকার দিনের নকশাদার চামচ, পুজোর জন্য কি ব্যবহার করা হতো, রয়্যাল সোফা, মুদ্রা তৈরি করার জন্য লোহার বিভিন্ন ধরনের ছাঁচ, বিভিন্ন তামার তৈরি করা আংটি, এগুলো। এছাড়াও রয়েছে বেতের তৈরি করা কোচবিহারের রাজবাড়ির একটি রেপ্লিকা। কোচবিহারের বেতের কাজ কিন্তু খুব ফেমাস। গ্যালারির এক প্রান্তে রয়েছে এই চিঠি। পাশ কাটিয়ে চলেই যাচ্ছিলাম। ডকুমেন্টস পড়ার দিকে খুব একটা ইন্টারেস্ট নিচ্ছিলাম না, কিন্তু হঠাৎই যেতে যেতে চোখ পড়ল ডেটের দিকে। 1947 সালের 14ই আগস্ট এই চিঠিতে সই করা হয়েছিল, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় তার ঠিক আগের দিন। ভাবতেই কিরম লাগছিল, সেই চিঠি কিনা এখন দেখছি। এক্ষেত্রে জানিয়ে রাখি, 1947-এ ভারত স্বাধীন হবার পরও 2 বছর মানে 1949 সাল পর্যন্ত কোচবিহার কিন্তু দেশ হিসেবেই ছিল। তারপর 1950 সালে ওয়েস্ট বেঙ্গলের একটি জেলায় পরিণত হয় কোচবিহার। সেই থেকেই জন্ম নেয় কোচবিহার জেলা। তারপর ধীরে ধীরে পায় হেরিটেজ শহরের তকমা। তাই আমরা ঢুকবো, সেটা রাজার আর কি অস্ত্রশস্ত্রগুলো রাখা রয়েছে। তো সেখানটায় ছবি তোলা অ্যালাউ নয়, অলরেডি সিকিউরিটি গার্ড ওখানটায় বসে আছে, আমাদের অ্যালাউ করছে না। তো ওখানটায় আমি এমনিই দেখে ঘুরে চলে আসবো। চলে এসে তোমাদের বাকি যে রাজবাড়ির বাইরের সাইড যেটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ রাখি। অস্ত্রের সেকশন ঘুরে চলে গেলাম মূর্তির সেকশানে। 8ম শতক 9ম শতকের বিভিন্ন ধরনের মূর্তি, যেগুলো বিভিন্ন জায়গা থেকে খোদাই করে পাওয়া গেছে, সেগুলো রাখা রয়েছে এখানে। ওপরের এই 3টি ঘরই মিউজিয়ামের জন্য বরাদ্দ। সেখান থেকে বেরিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে। বিভিন্ন পাখিদের কিচিরমিচির ডাক আর সেই সাথে সবুজ ঘাসের চাদরে মোড়ানো এই বাগান দেখে মন মুগ্ধ হতে বাধ্য। খানিকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে চলে এলাম দোতলারই আরও একটি সাইডে, যেখান থেকে
রাজবাড়ির উঠোন দেখা যাচ্ছে। এর চারপাশেই রয়েছে বিভিন্ন ঘর। এই ঘরগুলো রাজারা ব্যবহার করতেন। ট্যুরিস্টদের জন্য এই ঘরগুলো অ্যালাউড নয়। এই রাজবাড়িটির একটি বৈশিষ্ট্য হচ্ছে রাজবাড়িটি সম্পূর্ণ ইট দিয়ে তৈরি, কোনো পাথরই এতে ব্যবহার করা হয়নি। যখন তৈরি করা হয়েছিল তখন এটি 3 তলা বিশিষ্ট ছিল, কিন্তু 1897 সালে একটা প্রবল ভূমিকম্প হয় এবং তারপর রাজবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আবার সংস্কার করা হয়েছে এবং তখন থেকে কিন্তু রাজবাড়িটি দোতলাই। কোচ রাজারা খুব আধুনিক মনস্কতার ছিলেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ইংল্যান্ড থেকে ডিগ্রি লাভ করে দেশে ফিরে এসেছিলেন। নারী শিক্ষার ক্ষেত্রেও কোচবিহারের স্থান কিন্তু অনেক আগের দিকে। আগের মহারানী সুনীতি দেবী, মহারানী গায়ত্রী দেবী, ওনারা খুব নারী শিক্ষার দিকে জোর দিয়েছিলেন, যার জন্য কোচবিহারে ওনারা নিজেরা 2টো স্কুল এস্টাবলিশ করেছিলেন শুধুমাত্র মেয়েদের জন্য। একটা হচ্ছে সুনীতি একাডেমি আর একটা ইন্দিরা দেবী। তো এখন এই 2টো স্কুলই আপাতত সরকারের আন্ডারে, মানে পুরোপুরি সরকারি, কোনো গভর্নমেন্ট এইডেড কিন্তু নয়। সিঁড়ি বেয়ে চলে এলাম নিচে। সিঁড়ির পাশেই রাখা রয়েছে কোচ রাজাদের শিকার করা একটি হাতির মাথা। এখনকার দিনেই ডুয়ার্সে প্রচুর হাতি আছে, তো আগেকার দিনে তো আরোই হাতি ছিল। কোচ রাজারা শিকার করতে খুবই ভালোবাসতেন। কোচ রাজারা যখন রাজত্ব করতেন তখন রাজ্যের নাম ছিল কামতাপুর। তারপর ধীরে ধীরে নামকরণ হয় কোচবিহার। কোচ, যেহেতু কোচ রাজারা রাজত্ব করতেন সেখান থেকে কোচ কথাটা নেওয়া হয়েছে, এবং বিহার শব্দটির অর্থ ঘুরে বেড়ানো। এই দুটো মিলে তৈরি করা হয়েছে নর্থ বেঙ্গলের ছোট্ট জেলা কোচবিহার। যাই হোক, অনেকটাই হিস্ট্রিতে ঢুকে গেছি। এবার সেখান থেকে বেরিয়ে চলে এলাম আবার মিউজিয়ামে। নিচে রাখা এই বিলিয়ার্ড টেবিলটি দেখে মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম রাজবাড়ির পেছনের দিকের বাগানে। টিয়া পাখি দেখলি? হ্যাঁ দেখেছি, তোমরাও দেখতে চলে এসো, ভালো লাগবে। যারা দক্ষিণবঙ্গ থেকে ঘুরতে আসবে ডুয়ার্সের দিকে, তারা একটা দিন এক্সট্রা হাতে নিয়ে আসবে। আইদার প্রথমে আসার সময় কোচবিহারে আসবে অথবা ফেরার পথে কোচবিহার হয়ে ফিরবে। সেক্ষেত্রে কি হবে, তোমাদের একদিনে পুরো কোচবিহার ঘোরা কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি সরাসরি কোচবিহারে আসতে চাও সেক্ষেত্রে প্রথমে নামতে হবে নিউ কোচবিহার স্টেশনে। স্টেশন থেকে বাস স্ট্যান্ড 20 থেকে 30 মিনিটের মতো লাগে টোটো বা অটোতে। শিয়ালদা থেকে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ পদাতিক এক্সপ্রেস, এই ট্রেনগুলো কোচবিহার হয়ে যায়। এছাড়া হাওড়া থেকেও ট্রেন পেয়ে যাবে। কামরূপ এক্সপ্রেস বা সরাইঘাট এক্সপ্রেস, এই ট্রেনগুলো প্রতিদিনই রান করে। এছাড়া আসাম রুটের যে কোনো ট্রেন নিউ কোচবিহার স্টেশনের ওপর দিয়েই রান করে। রিসেন্টলি কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা চালু হয়েছে। মাত্র 2 ঘন্টায় পৌঁছে যেতে পারো কোচবিহারে। রাজবাড়ির ঠিক পাশেই আছে রাজবাড়ি পার্ক, আর তার সামনেই আছে একটা বড় পার্কিং এরিয়া। কেউ যদি নিজস্ব গাড়িতে আসো বা ভাড়া করা গাড়িতে আসো সেক্ষেত্রে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। সেই সাথে ফেরার পথে ঘুরে নিতে পারো এই ছোট্ট সুন্দর পার্কটিও। এবার আমরা এখান থেকে বেরোবো, আর বেরোতে বেরোতে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এখানকার একটা পুকুর, পুষ্করিণী, যেটা হার্ট শেপের। শুধু এই পুকুরটিই নয়, রয়েছে আরও একটি পুকুর যেটাকে পুরাতাত্ত্বিক বিভাগ থেকে 2010 সালের আইন অনুসারে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। কোচবিহারে এলে সম্পূর্ণ ট্যুর প্ল্যান কিভাবে করবে সেই সমস্ত তথ্য এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। শীতকালের এলেই ভালো কোচবিহারে, কারণ কোচবিহারে ভালোই ঠান্ডা পড়ে। তোমরা যারা ডুয়ার্সে ঘুরতে আসবে, যদি তোমরা ডুয়ার্সের কোনো হোমস্টেতে থাকো তাহলে সকালবেলা হোমস্টেটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে কোচবিহারে চলে আসো। কোচবিহারেও হোটেল রয়েছে, তোমরা সেই হোটেলেও থাকতে পারো। আর প্রথমে কোচবিহারে এসে রাজবাড়ি আসার আগেই বানেশ্বরের শিব মন্দির পড়বে, তো বানেশ্বরের শিব মন্দিরটা ঘুরে নাও ওখানে। তারপর তোমরা রাজবাড়িতে ঢোকো। এমনিতেও রাজবাড়ি সকাল 10টার সময় ওপেন হয়, 10টা থেকে 5টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে, শুধু শুক্রবার করে মিউজিয়াম বন্ধ থাকে। তো তোমরা রাজবাড়িটা ঘুরে নাও। প্রথমে রাজবাড়িকে তোমরা চলে যেতে পারো মধুপুর ধাম, তাই তো? মধুপুর ধামে তোমরা যেতে পারো, হ্যাঁ, মোটামুটি 200 ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকার মতো নেবে। তো তারপর মধুপুর ধাম থেকে তোমরা যখন ফিরবে, ফেরার পথে তোমরা চলে আসো মদনমোহন বাড়িতে। তার আগে মদনমোহন বাড়ি আসার আগে তোমরা একটা কাজ করতে পারো, কোচবিহারের ফাঁসিঘাটটায় ঘুরে যেতে পারো। তোরসা নদীর পাড়ে খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। আর হাওয়া দিলে তো কোনো কথাই। হ্যাঁ, একটা টোটো রিজার্ভ করলেই মোটামুটি সব কভার হয়ে যাবে। সেখান থেকে তোমরা যখন ব্যাক করবে তোমরা চলে আসো দেবী বাড়িতে, যেটা রাজার আমলেরই
একটা দুর্গা মন্দির, রাজা আর কি বনদেবীর পুজো করতেন, সেখান থেকে বড় মায়ের পুজো হয় ওখানটায়। আর ওখানকার দুর্গা প্রতিমাটা দেখতেও একটু আলাদা, জয়া বিজয়া থাকে, লক্ষ্মী সরস্বতী কিন্তু থাকে না। মোটামুটি 500 বছরের পুরনো দুর্গা পুজো হয় ওখানটায়, তো সেটা কিন্তু অবশ্যই মন্দিরটা দেখে নেবে। বড় দেবী কিন্তু সবসময় ওখানটায় থাকে না সারা বছর, পুজোর সময় তুমি বড় দেবীকে দেখতে পাবে। দর্শন তোমরা যদি করতে চাও মদনমোহন বাড়ি যেতে হবে। মদনমোহন বাড়িতে বড় দেবীর ছোট বিগ্রহের পুজো করা হয়। তো তোমরা বড় দেবীর মন্দিরটা শুধু দেখে সাগরদিঘির পার হয়ে তোমরা চলে আসতে পারো মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়িতে সন্ধ্যা আরতিটা দেখে নাও, দেখে সাগরদিঘির পাড়ে চলে যাও, সেখানে প্রচুর ফুড কোর্ট মানে ফুড স্টল বসে। তো সাগরদিঘির পাড়ে অবশ্যই কিন্তু তোমরা মোমো ট্রাই করবেই। আমাদের কাছে এগুলো পুরনো, কারণ আমরা ছোট থেকেই রাজবাড়িতে এসেছি অনেকবার, তো কখনো ভাবিনি এরকমভাবে তুলে ধরবো আর কি। চেষ্টা করছি তুলে ধরার, কতটা কি করতে পারি সেটা একটা ব্যাপার। রাজবাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কোচবিহার ইনডোর স্টেডিয়াম এবং রাজবাড়ি স্টেডিয়াম এই দুটো জায়গা দেখে পৌঁছে গেলাম মদনমোহন বাড়ি, সাগরদিঘি, আসামের তীর্থস্থান মধুপুর ধাম এবং তোর্ষা নদীর এক বিশেষ ঐতিহাসিক ঘাটে। এছাড়াও আরও অনেক জায়গায় ঘুরেছি। সমস্ত গল্প আসছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।